যখনই জাপান প্রসঙ্গে আলোচনা করা হয় অদ্ভুত আজব আর টেকনোলজিতে অ্যাডভান্স দেশ এই শব্দগুলি আমাদের মুখে অটোমেটিক্যালি চলে আসে, কারণ তাদের কালচার, লাইফস্টাইল আর প্রযুক্তির অগ্রগতি সবসময় টপ নচ হয়ে থাকে, যা বাকি দেশের থেকে জাপানকে সম্পূর্ণ ভিন্ন বানায়। আর এই অদ্বিতীয় বৈশিষ্ট্যের কারণেই বেশ কয়েক দশক ধরে জাপান বিশ্বের দরবারে এক অতুলনীয় খ্যাতি অর্জন করে চলেছে। জাপান এমন একটি দেশ যেখানে এমন কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। ভেন্ডিং মেশিন। জাপান একটি ঘন জনবসতিপূর্ণ দেশ। এখানে জনসংখ্যা 125 মিলিয়ন, কিন্তু দেশটির সাইজ আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমান। যদি আপনি কখনো জাপানে ভিজিট করতে যান তাহলে এখানের অলিতে গলিতে ভেন্ডিং মেশিন পড়ে থাকতে দেখবেন। ছোট্ট একটি দেশে প্রায় 5 মিলিয়নেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। টোকিওর রাস্তা থেকে শুরু করে ফুজি পর্বতের চূড়ায় কিছু না পেলেও একটা না একটা ভেন্ডিং মেশিনের সন্ধান আপনি ঠিকই পেয়ে যাবেন। মানে এখানে প্রতি 25 জন জনগণের জন্য একটি করে ভেন্ডিং মেশিনের অস্তিত্ব রয়েছে। এখানে অসংখ্য ভেন্ডিং মেশিন থাকাটাই আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো তারা এগুলিতে কি ধরনের প্রোডাক্ট সেল করে। এমন কিছু জিনিস নেই যা আপনি এর ভিতর থেকে পাবেন না। সুইট বিন স্যুপ থেকে শুরু করে চিংড়ির ঝোল, এমনকি ইন্ডিয়ান কারি, স্ট্যান্ডার্ড ওয়াটার সবকিছুই আপনি পেয়ে যাবেন। শীতের সিজনের জন্য রয়েছে হট কফি, হট স্যুপ, এছাড়াও বিভিন্ন ফ্রুটস যেমন কলা থেকে শুরু করে স্লাইডস আপেল, রকমারি ভেজিটেবল, বাঁধাকপি থেকে শুরু করে টমেটো সবকিছুই এখানের ভেন্ডিং মেশিন থেকে পেয়ে যাবেন। কিন্তু এগুলি ছাড়াও রয়েছে আরও ইন্টারেস্টিং জিনিস। এখানে কিছু ভেন্ডিং মেশিন রয়েছে যেগুলিতে সিগারেট আর অ্যালকোহলও পাওয়া যায়। যদিও জাপানে ছোটদের এগুলি সেল করার জন্য স্ট্রিক্ট রুল রয়েছে, কিন্তু তারপরেও এই মেশিনগুলি থেকে এই ধরনের প্রোডাক্ট নেবার জন্য বয়স ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। আজব বিষয় হলো এই মেশিনগুলি মেয়েদের ফোন নম্বরে সেল করে। পয়সা দিলেই একটি মেয়ের ফোন নম্বর পেয়ে যাবেন আর তার সঙ্গে সারাদিন গল্প করে সময় ব্যয় করতে পারবেন। আসলে জাপানে ফোন চ্যাট একটি বড় বিজনেস। এছাড়াও এই মেশিনগুলি থেকে আপনি জীবন্ত কুকুরও কিনতে পারবেন আর সেই সাথে তার খাবারও। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো জাপানে অন্তর্বাসেরও ভেন্ডিং মেশিন ইনস্টল করা আছে। জনগণ যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে নিজেদের জন্য আন্ডারগার্মেন্ট কিনতে পারে। এখন হয়তো আপনাদের কাছে শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এই মেশিনগুলো সেখানে এতটাই কমন যেমনটা আমাদের এখানে ফুটপাতে কাপড় সেল হয়। এখন প্রশ্ন হলো সেখানে এত ভেন্ডিং মেশিনের প্রয়োজন কেন? আসলে জাপানের 70% ভূখণ্ড পাহাড়ি আর অবাসযোগ্য। প্লাস জাপান একটি ওয়েল ডেভেলপড কান্ট্রি, মানে এখানে রিয়েল এস্টেটের প্রাইস অনেক হাই। এই কারণে স্টোরের জন্য চড়া মূল্যে ভাড়া ব্যয় করার থেকে রাস্তার পাশে স্বল্প মূল্যে ভেন্ডিং মেশিন ইনস্টল করা কোম্পানিদের জন্য অনেক লাভদায়ক। এছাড়াও ভেন্ডিং মেশিন চালানোর জন্য স্টোরের মতো অনেকগুলি কর্মচারী প্রয়োজন পড়ে না। পাবলিক বাথ হাউস। আপনি কি কখনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বাথ হাউসে স্নান করা পছন্দ করবেন? আমি জানি এটা একটা অদ্ভুত প্রশ্ন, কিন্তু যদি আপনি জাপানের অ্যানিমি অথবা ড্রামা দেখেন তাহলে অবশ্যই এই দৃশ্যটি দেখে থাকবেন, যেখানে অপরিচিত ব্যক্তিরা মিলিত হয়ে একই হাম্মামখানায় স্নান করছে। কিন্তু এটা জাপানের একটি ট্র্যাডিশনাল কালচার। জাপানের এই পাবলিক বাথ হাউসকে সেন্টো বলা হয়ে থাকে। এই কালচারটির প্রথম সূত্রপাত হয় ষষ্ঠদশ শতাব্দীতে, কিন্তু এর জনপ্রিয়তা বাড়তে থাকে 1603 থেকে 1868 সালে এডো পিরিয়ডের সময়। এই পাবলিক বাথ হাউসগুলিতে জনগণ কেবল ক্লিনিংয়ের জন্যই আসে না, বরং সারাদিনের কঠোর পরিশ্রম করার পর ক্লান্তি আর চাপ থেকে মুক্তি পেতে এখানে সময় ব্যয় করতে আসে। এই বাথ হাউসগুলিকে জাপানের মধ্যযুগের আর্টওয়ার্ক দ্বারা সজ্জিত করা হয়েছে, তবে মহিলা এবং পুরুষদের জন্য সেপারেট বাথিং এরিয়া রয়েছে। যেহেতু এটা পাবলিক স্নানগার, তাই অপরিচিত কারোর সঙ্গে স্নান করতে গিয়ে প্রথমে হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে বেশ এনজয়েবল এক্সপিরিয়েন্স পাবেন। শুধু তাই নয়, জাপানের জনগণেরা এই ট্র্যাডিশনাল কালচারটিকে আরও এক ধাপ আগিয়ে নিয়ে গেছে। জাপানে এমন কিছু বাথ হাউস রয়েছে যেখানে তারা নুডলস দিয়ে স্নান করে। তারা মনে করে নুডলস দিয়ে স্নান করলে স্কিন আরও উজ্জ্বল হবে। এছাড়াও তারা প্রাচীন মিশরীয় রানী ক্লিওপ্যাট্রার স্নানের স্টাইল দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রিন টি অথবা ওয়াইন দিয়েও স্নান করে থাকে। তারা মনে করে গ্রিন টি অথবা ওয়াইন দিয়ে স্নান করা স্কিনের জন্য বেনিফিট। চিন্দেগু। জাপান এমন একটি দেশ যাকে টেকনোলজির দুনিয়ার বাপ বলা হয়ে থাকে। এই কারণে জাপানের ইনভেনশন আর এখানের গ্যাজেটের গোটা বিশ্ব পাগল। চিন্দেগু জাপানের এমনই একটি ক্রিয়েটিভ টেক ইনভেনশন। ডেলি লাইফের ছোটখাটো সমস্যাকে সমাধান করার জন্য এখানের বিখ্যাত ইনভেন্টর কেনজি কাওয়াকামি অদ্ভুত আজব গ্যাজেট মার্কেটে লঞ্চ করা শুরু করে, যা চিন্দেগু নামে পরিচিত। এমন একটি অদ্ভুত গ্যাজেট হলো আমব্রেলা শু। জাপানের মানুষ নোংরা জুতো বাড়িতে রাখা পছন্দ করে না। তারা মনে করে বাড়িতে নোংরা জুতো অমঙ্গল বয়ে নিয়ে আসে। আমরা সবাই জানি ভারী বর্ষণে এমনকি মাথার ছাতাটিও পায়ের জুতোটিকে রক্ষা করতে পারে না। তাই এই সমস্যা থেকে সমাধান পেতে তারা আমব্রেলা শু ইনভেনশন করে ফেলে। এটা যেমন জুতোকে নোংরা হওয়া থেকে প্রোটেক্ট করে, তেমনি চিরতরের জন্য এর শাইনকেও মেনটেন করে। আমাদের এখানে খাবারকে ঠান্ডা করার জন্য মুখের ফুই যথেষ্ট, আর যদি তাতেও কাজ না হয় তাহলে খাবারের পাত্রকে ঠান্ডা জলের উপর ডুবিয়ে রাখার জোগাড় তো রয়েছে। কিন্তু জাপান সবার থেকে আলাদা। তারা গরম নুডলসকে পাত্র থেকে তোলার 1 সেকেন্ডের মধ্যেই ঠান্ডা করার টেকনোলজি বের করে নিয়েছে। এই ধরনের চপস্টিকে একটি ইনবিল্ট ফ্যান সেট করে দিয়েছে, যাতে নুডলস তোলার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। কুই ফিশ।
ড্রেন একমাত্র জায়গা যেখান দিয়ে কেবলমাত্র নোংরা জল বয়ে যায়, আর এই নোংরা জলে মাছেরা কখনোই জীবিত থাকতে পারে না। মাছেদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পরিষ্কার জল, কিন্তু জাপান একমাত্র দেশ যাদের ড্রেনের নোংরা থাকার পরিবর্তে রঙিন রঙিন মাছ ঘুরে বেড়ায়। এখানে নর্দমাগুলো অস্বাভাবিকভাবে পরিষ্কার, এই কারণে সমগ্র জাপানের ড্রেনগুলিতে নোংরা আবর্জনার পরিবর্তে এমন কালারফুল কৈফিশ ঘুরতে দেখবেন। 1972 সালে যখন জাপানের শহরে সুনামি হিট করে কয়েক হাজার মানুষের জীবন বিনাশ হয়ে যায়, কিন্তু এই সুনামি এখানে রেখে যায় মিঠা জলের ঝর্ণা, আর এই জলগুলোর ফলে শহরের খালগুলি দিয়ে পরিষ্কার জল প্রবাহিত হতে থাকে। এখানের স্থানীয় নাগরিকরা ঠিক করে এই রিসোর্সটিকে তারা কাজে লাগাবে, আর তারা কৈফিশ নিয়ে এসে এখানে শহরের প্রত্যেকটা ড্রেনে ছেড়ে দেয়। এটা সত্যি আশ্চর্যের ব্যাপার, কারণ কৈফিশ এমন একটি ক্রিয়েচার যাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খুবই হাই কোয়ালিটির জল, আর এদের জাপানের ড্রেনগুলিতে সাঁতার কাটতে থেকে স্পষ্ট বোঝা যায় জাপান কতটা ক্লিন কান্ট্রি। আর্ট ইন দ্য ফিল্ড। 1993 সালে জাপানের আওমরি গ্রামে চাষিরা একটি ক্রিয়েটিভ প্ল্যান করে। তাদের মতে জাপান প্রায় 2000 বছর ধরে ধান চাষ করে আসছে, তাই তারা ডিসাইড করে তাদের এই ঐতিহ্যকে ক্রিয়েটিভ ওয়েতে সম্মানিত করবে। তারা তাদের গ্রামের চাষের জমিটিকে একটি বড় ক্যানভাসে রূপান্তরিত করে ফেলে, আর এর উপর পৃথক কালারের প্লান্ট রোপণ করে ভিন্ন ভিন্ন আর্ট তৈরি করা শুরু করে দেয়। এমনকি তারা সুন্দর ভিউ নেবার জন্য উঁচু টাওয়ারও তৈরি করে। আওমরি গ্রামের এই আর্টটি সমগ্র জাপানে ভাইরাল হয়ে যায়। প্রায় 2 লক্ষ ভিজিটর ভিড় জমায় মাঠের সামনে। আওমরি গ্রামের সৃজনশীল চিন্তাধারা অনুপ্রাণিত হয়ে পাশের গ্রাম ইয়ানাজাওয়া আর ইয়ামাগাটাও ধান ক্ষেতের উপর তাদের নিজেদের স্টাইলে আর্ট তৈরি করা শুরু করে দেয়। ধীরে ধীরে জাপানের ধান খেতে আর্ট তৈরি করা একটি ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তারা এই ধান ক্ষেতগুলিতে ফেমাস ফিগারদের চিত্র ফুটিয়ে তোলে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা, আইকনিক মুভি সিন গন উইথ দ্য ওয়াইন্ড, স্টার ওয়্যার, রোমান হলিডের বিখ্যাত এই দৃশ্যটিও জাপানের জমিতে দেখে থাকবেন, যেন তারা নেচার দিয়ে পেন্টিং করেছে। আর এই জিনিসটা কেবল জাপানেই একমাত্র দেখতে পাবেন। ফেক ফুড। যদি কখনো জাপানের রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যান, তাহলে দেখতে পাবেন অসংখ্য লোভনীয় খাবারের প্লেট দোকানের সামনে সাজানো রয়েছে, আর এটা তাদের দেশে একটি ট্রেন্ড। কিন্তু যদি আপনি আরও কাছ থেকে দেখেন অথবা খাবারটিকে প্লেট থেকে নিয়ে বাইট দিতে যান, তাহলে আপনার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে যাবে, কারণ এই সুস্বাদু খাবারগুলো ফেক। এগুলি খাবারের অযোগ্য, এগুলিকে সিলিকন দ্বারা তৈরি করা হয়েছে। জাপানে এই ফেক ফুডটি শ্যাম্পুরু নামে পরিচিত। আসলে জাপানের দোকানগুলো এই ধরনের ফেক ফুড বানিয়ে কাস্টমারদের অ্যাট্রাক্ট করে। জাপানের সর্বপ্রথম শ্যাম্পুরির সূত্রপাত ঘটে 19 শতাব্দীর দিকে। সেই সময় জাপানে লিখিত মেনুর প্রচলন ছিল না, তাই তারা মোম দিয়ে এই ধরনের ফেক ফুড বানিয়ে দোকানের সামনে সাজিয়ে রাখত। কিন্তু শ্যাম্পুরির জনপ্রিয়তা বাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। 1945 থেকে 1952 সালের মধ্যে প্রায় 4 লাখ আমেরিকান সেনা জাপানে বাস করত। এদের মধ্যে বেশিরভাগই সেনা জাপানিজ ভাষা জানত না, তাই ডিনার টাইমের সময় তাদের মেনু কার্ড দেখে আইটেম অর্ডার দিতে সমস্যা হতো। এই কারণে জাপানের রেস্টুরেন্টগুলো প্লাস্টিকের ফেক ফুডের মডেল বানিয়ে দোকানের সামনে সাজিয়ে রাখত, আর এগুলো দেখে আমেরিকান সেনারা সহজে খাবারের অর্ডার দিতে পারত। কিন্তু এই মেথডটি ছিল খুবই ইউজফুল। ধীরে ধীরে জাপানের ছোট থেকে বড় সব খাবারের দোকানদাররাই এই টেকনিকটিকে ইউজ করা শুরু করে দেয়, যা আজও চালু রয়েছে। তবে বর্তমানে জাপানের ফেক ফুড ইন্ডাস্ট্রি প্রায় $90 মিলিয়ন সমতুল্য ব্যবসায় পরিণত হয়েছে। দোকানদাররা জাস্ট ছবি তুলে সেন্ড করে দেয়, আর ওয়ার্কশপে সিলিকন দিয়ে এগুলিকে খাবারের আকার অনুযায়ী ছাঁচ তৈরি করে তাতে আসল খাবারের প্রতিরূপ তৈরি করা হয়, আর এগুলিতে পেন্টিং করে দিলে একদম রিয়েলিস্টিক বলে মনে হবে। তবে এই কাজটি ম্যানুয়ালি করা হয়। অন্যান্য দেশের এয়ারপোর্টগুলিতে যাত্রীদের ব্যাগেজগুলিকে ঠিক এভাবে ট্রিট করা হয়, কিন্তু জাপান ভ্রমণ করতে আসলে কখনোই তারা আপনাকে এভাবে ওয়েলকাম করবে না। তারা যাত্রীদের সুটকেসগুলিকে কনভেয়ার বেল্টে এভাবে সাজিয়ে রাখে। এখানের স্টাফরা সতর্ক থাকে যাতে যাত্রীদের লাগেজগুলি যেন জেন্টলি ল্যান্ড করে, আর সব লাগেজগুলিকে একই সাইডে ফেস করে রাখে যাতে সহজেই পিক আপ করতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।